দেখো এই যে সেগুলো স্যার কিছু শোনা যথাযথম জানি। যাচ্ছে না। স্যার কিছু শোনা যাচ্ছে না। এখন দেখো তো, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে না একই একই রকম? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। দেখো আমরা বলছিলাম যে কর্মণি দ্বিতীয়া তথাযুক্তম চানিপসিতম, এবং আরো কিছু করেছিলাম যেগুলো হচ্ছে উপানবধ্যাং বসহ, না অধিসিং স্থাসাম কর্ম পড়েছিলাম, অধিসিং স্থাসাম কর্ম, এবং হ্রি ক্রোরণ্যতরস্যাম একটা সূত্র পড়েছি, হ্রি ক্রোরণ্যতরস্যাম, এবং তার সঙ্গে পড়েছি অভিনিবিশস্য। উপানবধ্যাং বসহ পড়া হয়েছে? উপানবধ্যাং বসহ হয়েছে, হ্যাঁ কি না? না, হয়নি। না, 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 হয়নি। হয়নি। আচ্ছা, দেখো আজকে উপানবধ্যাং বসহ এগুলো আমরা পড়ব এখান থেকে। উপানবধ্যাং বসহ কি অর্থ? এখানে একটা ধাতু আছে আর চারটি উপসর্গ আছে। একটা ধাতু প্লাস চারটি উপসর্গ। বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা হবে যদি বস ধাতুর পূর্বে উপ, অনু, অধি, আং এই চারটি উপসর্গ থাকে। বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা, আধার, বস ধাতুর যে আধার তার কর্মসংজ্ঞা হবে কখন হবে? যদি বস ধাতুর পূর্বে এই চারটি উপসর্গের মধ্যে যে কোনো একটি ব্যবহার হয়। ঠিক আছে? যেমন যদি উদাহরণ দেয়া হয়, সাধুটি বনে বাস করে, গৃহস্থ গৃহে বাস করে, বানপ্রস্থি অরণ্যে বাস করে। একই রকম অর্থ সবগুলো, ঠিক আছে? তাহলে সাধুটি বনে বাস করে কি হবে? বাস করে কি হবে? বসতি। বসতি। সাধুটি কি হবে? সাধুহু। সাধু। হুম। বনাম বসতি। হুম। সাধুহু। আর বনে কি হবে? এখানে বনে হচ্ছে অধিকরণ, আধার। আধারের কি হবে? এখানে বনে হলো অধিকরণ বা আধার। আধারের কি সংজ্ঞা হবে? কর্মশয়। এখানে আধার, না না, এখানে আধারই হবে, প্রথমত আধার হবে। আচ্ছা, সাধুহু তাহলে বনে বনেই বসতি। হবে। বনে বসে। হুম, হুম। তারপরে গৃহস্থ গৃহে গৃহে বসতি। বসতি, হুম, এবং বনস্পতি একইভাবে অরণ্যে বসতি। বানপ্রস্থি অরণ্যে বসতি। এখন চেঞ্জটা কখন হবে? দেখো আমি চেঞ্জটা কিভাবে করব, সেম বাক্যটা আছে, তাহলে যে বস ধাতু কি কি লেখা হয়েছে, মানে সূত্রে অর্থে কি লেখা আছে দেখো।
সূত্রের অর্থে লেখা আছে, দেখো, বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা হবে। বস ধাতুর যেটা আধার, এই যে বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা হবে। বস ধাতু বসতি, এই বস ধাতুর কর্তাকে, বস ধাতুর কর্তাকে সাধু। সাধু, এবং সেই বস ধাতুর কর্তা যে সাধু, আহ, এবং বস ধাতুর আধার কোনটা? বস আধার বস- বন। বনে, তাহলে বন বন। সেই, হ্যাঁ বন, তাহলে ওই বন যে পদ, যেটা আধার, তার কর্ম হবে। মানে তার মানে সাধুহু বনম বসতি, এই কখন হবে? যদি উপ, অনু, অধি, আং এই চারটি উপসর্গের মধ্যে যে কোনো একটা বস ধাতুর পূর্বে বসে, মানে উপ বসতি, সাধুহু বনম উপবসতি, এইরকম। আবার ধরে বলা হলো সাধুহু বনম অনুবসতি, সাধুহু বনম অধিবসতি, সাধুহু বনম আবসতি, এইরকম চেঞ্জ হবে। তাহলে ছিল এই বাক্যটা, সাধুহু বনে বসতি। আমি যখনই উপ, অনু, অধি, আং দিলাম, তখনই কিন্তু চেঞ্জ হতে শুরু করলো। দেখো, বোঝা গেল? বোঝা গেছে? তার মানে, তার মানে যতক্ষণ আমি উপ, অনু, অধি, আং এইগুলো বস ধাতুর পূর্বে ব্যবহার করব না, ততক্ষণ আধার আধারই থাকবে। ততক্ষণ আধার আধারই থাকবে, যখনই প্রয়োগ করব তখন আধারটা কর্ম হয়ে যাবে। তার মানে উপবসতি, গৃহস্থ, গৃহম, কি গেহ শব্দ, ওই গৃহ কি বোঝায়? গেহ। এরপরে একই রকম বা পরেরটাও হবে, ঠিক আছে, করে নিও। তাহলে এটা গেল উপানবধ্যং বসহ। একটা বার্তিক আছে এই সূত্রের প্রসঙ্গে, অভুক্ত্যর্থস্য ন, অভুক্ত্যর্থস্য ন, যদি শুনতে পেলাম না, কি বললেন? এই সূত্রের প্রসঙ্গে একটা বার্তিক আছে, বার্তিক, এই সূত্রের প্রসঙ্গে একটা বার্তিক আছে, সেই বার্তিকটা এখন বলা হচ্ছে, ঠিক আছে? বার্তিকটা হচ্ছে অভুক্ত্যর্থস্য ন, অভুক্ত্যর্থস্য ন। যদি অভুক্ত অবস্থায় থাকা বোঝায় অথবা উপবাস করা বোঝায়, তাহলে উপপূর্বক বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা হবে না। যদি অভুক্ত অবস্থায় থাকা বোঝায় অথবা উপবাস করা বোঝায়, যদি অভুক্ত অবস্থায় থাকা বোঝায় অথবা উপবাস করা বোঝায়, তাহলে উপপূর্বক বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা হবে না। কিরকম ব্যাখ্যাটা হবে? সাপোজ ধরো কোনো ব্যক্তি বা কোনো সাধু বা বানপ্রস্থী যিনি বনে আছেন, তিনি একটা দিন উপবাস করবেন, কোনো ব্রত পরিপালন করার জন্য উপবাস করবেন। তাহলে দেখো,
বনে উপবাস করে থাকবে। উপবাস করা মানে না খাওয়া, অভুক্ত অবস্থায় থাকা। তাহলে যদি এই রকম অর্থ প্রকাশ পায়, যদি এই রকম অর্থ প্রকাশ পায়, তাহলে কিন্তু বস ধাতুর পূর্বে যদি উপ থাকে, উপ থাকলেও তবুও কিন্তু ওই বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা হবে না। দেখো, সাধুটি আজ বনে উপবাস করছে। ওই অভুক্ত অবস্থায় মানে উপবাস করা বলতে চাইলাম, ঠিক আছে? অভুক্ত অবস্থায় মানে উপবাস করা, উপবাসের মাধ্যমে বাস করছে মানে কাল যাপন করছে। যদি এইরকম বোঝায় তাহলে অদ্য মানে আজ, সাধুহু অভুক্ত অবস্থায় বাস করা মানে উপবাস করা, উপবাস করা মানে উপবসতি, উপবসতি, ঠিক আছে? যদি উপবাস করা অর্থ বোঝায় তাহলে বস ধাতুর যেটা আধার তার কর্মসংজ্ঞা হবে না। তার মানে এখানে বস ধাতুর কর্তা হচ্ছে সাধু, বস ধাতু তার কর্তা হলো সাধু, সেই বস ধাতুর আধার হচ্ছে বনে, ওই বস ধাতুর আধার হচ্ছে বনে। তাহলে সেই বনে এই যে আধার তার কর্মসংজ্ঞা হবে না। কেন হবে না? কারণ এখানে উপবসতি বলতে অভুক্ত অবস্থায় থাকা বোঝাচ্ছে বা উপবাস করা বোঝাচ্ছে। দেখো কি বললাম বোঝা গেল? উপবসতি এর অর্থ হচ্ছে উপবাস করা অথবা অভুক্ত অবস্থায় থাকা। সেই জন্য এই অভুক্ত অবস্থায় থাকা বা উপবাস করা যদি এইরূপ বোঝায়, তাহলে 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 ওই বস ধাতুর যে আধার তার কর্মসংজ্ঞা হবে না। দেখো, ক্লিয়ার? বোঝা গেল? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিদের বোঝা গেছে? মনিকা, সুমনা সুমনা? যে যদি বলা হয় সাধু বনে উপবসতি, তখন আমরা এটাতে কি বলবো? হ্যাঁ, বলো বলো। এই যে সাধু বনে উপবসতি মানে এটা ডিফাইন করবো কিভাবে? অভুক্ত মধ্যে এটা কি হয়েছে তাহলে? এখানে কর্মসংজ্ঞা হয়নি কিন্তু। অভুক্ত্যর্থস্য ন এর দ্বারা ওই আধারের কর্মসংজ্ঞাটা বারিত হলো। আধারের কর্মসংজ্ঞা হচ্ছিল, সেই কর্মসংজ্ঞাটা এখানে বারিত হলো মানে নিষেধ হলো, নিষেধ প্রাপ্ত হলো। কখন হলো? যদি অভুক্ত অবস্থায় বাস করা বোঝায়, এইরকম অর্থ প্রকাশ পায় যে অভুক্ত অবস্থায় সে আছে, এইরূপ অর্থ যদি প্রকাশ পায়, তখন ওই উপপূর্বক বস ধাতুর প্রয়োগ থাকলে তার যে আধার, সে আধারের কর্মসংজ্ঞাটা এখানে নিষেধ হলো। হুম, ক্লিয়ার? হুম। বোঝা গেছে? হ্যাঁ দাদা। হুম। উপবসতি মানে অভুক্ত? হ্যাঁ, দেখো, যখন এমনি উপ হচ্ছে একটা উপসর্গ। আমাদের যে হ্যাঁ হ্যাঁ, 22টা উপসর্গ 22 আছে, উপসর্গের মধ্যে একটা উপসর্গ। সেই 22টা উপসর্গের মধ্যে উপ হলো একটা, উপ হচ্ছে একটা উপসর্গ। এই উপসর্গের অর্থ হচ্ছে নিকটে। উপ এর তো একটা নিজস্ব কোনো অর্থ আছে, তার অর্থ হচ্ছে হ্যাঁ নিকটে। বলছি যে উপসর্গ তো 20টি বলেছিলাম, 22টি কোথায় আছে?
318 না 22টা, সিদ্ধান্ত কৌমুদীতে 22টাই আছে। প্র পরা অপস। হ্যাঁ দাদা, 22টাই আছে অ্যাকচুয়ালি, ওইভাবে তো হয় না, কিন্তু একমাত্র সংস্কৃতে আমাদের 22টা উপসর্গ হুম আছে। হুম 22টাই আছে। কৌমুদি দেখি মনে বলতে আছে, মনে আছে দেখি। প্র পরা উপসম অনু অব, নিস নির দুস দূর, বি অতি দূর। নিস নির দুস দূর, বি আং নি অধি অপি অতি, পরি উপ, সু উত। 22টা, 22টাই উপোস, ঠিক আছে। এমনিটা আছেও, এটা তো সিদ্ধান্ত কৌমুদীতে আছে। যাই হোক, তাহলে 22টা আমাকে একটু উপসর্গের। ছবি তুলে পাঠিয়েন না। হ্যাঁ, আমাদের এই উপসর্গ 22টা আছে, ওটা একটু ছবি তুলে পাঠিয়েন না। হুম, দিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে যে বইটা আছে ওখানে 20টাই আছে। ওই সিদ্ধান্ত কৌমুদী অ্যাপটা যদি থাকে, ওই উপসর্গ ক্রিয়াযোগে, উপসর্গাহ ক্রিয়াযোগে যে সূত্রটা আছে, ওর ব্যাখ্যাতে এটা আছে সিদ্ধান্ত কৌমুদীর মূলে। ঠিক আছে, উপসর্গাহ দেখছি। ক্রিয়াযোগে। তাহলে কি বলছিলাম, এই যে উপ, এই যে উপসর্গটা, এর চারটা নির্দিষ্ট অর্থ আছে না না, এর অর্থ কি? উপ এর অর্থ হচ্ছে, উপ এর অর্থ হচ্ছে সমীপে। তার মানে উপবনম যদি বলা হয় যে উপবসতি, মানে বনের নিকটে বাস করে, এরকম অর্থ হবে, ঠিক আছে। বা কিন্তু যখন তুমি যখন ওই যে আধার, আধারটাকে তুমি যখন কর্মসংজ্ঞা করতে পারছো না, আধারটাকে তুমি যখন কর্ম করছো না, ভালো করে বোঝো, আধারকে, আধারটিকে তুমি যখন কর্ম করছো না, তখন বুঝতে হবে যে ওই উপবসতির অর্থ হচ্ছে উপবাস করা। কি বললাম বোঝা গেল? যে যখন দেখবে যে উপপূর্বক বস ধাতু, মানে বস ধাতুর পূর্বে, বস ধাতুর পূর্বে উপ, এই উপসর্গটা আছে, বস ধাতুর পূর্বে উপ, এই উপসর্গটা আছে, তার সত্ত্বেও আধারের কর্মসংজ্ঞা হয়নি, আধারটা আধারই রয়ে গেছে, আধারের অধিকরণ সংজ্ঞা হয়েছে, তখন তোমাকে বুঝতে হবে ওই যে উপবসতি, ওর অর্থ হচ্ছে উপবাস করা। কি বললাম বোঝা গেল? নিবেদিতা, কি বললাম বোঝা গেল? হ্যালো নিবেদিতা, কি বললাম বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দাদা। হুম, দেখো পরবর্তী, পরবর্তী সূত্র হচ্ছে, মানে এটা তো বার্তিক গেল। এরপরে আরো একটা বার্তিক আছে, ঠিক আছে। অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগেপি। অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগেপি, এটা বার্তিক আছে। এই বার্তিকের অর্থ কি? না, বার্তিকের অর্থ হচ্ছে
এই যে এখানে যে শব্দ, এখানে যে শব্দগুলো আছে, পরিত, সময়া, নিকষা, হা, প্রতি, প্রতি, হা এবং প্রতি, এই যে ছটা শব্দ আছে, এই ছটা শব্দের যোগেও দ্বিতীয়া হয়। বার্তিকে উল্লিখিত ছটি শব্দের যোগেও দ্বিতীয়া বিভক্তি হয়। উদাহরণ, কি উদাহরণ হবে? অভিত। অভিত মানে কি? অভিত মানে হচ্ছে সব দিকে। অভিত, ধরো বলা হলো কৃষ্ণের চারিদিকে গোপীরা রয়েছে। তাহলে এইরকম হতে পারে একটা, যদি সিম্পল অনুবাদ করি, যে কৃষ্ণস্য চতশ্রীষু চতশ্রীষু দিক্ষু গোপীজনাঃ তিষ্ঠন্তি, এরকম হতে পারে। যদি এই বার্তিকটার প্রয়োগ করি তখন কি হবে? তখন হবে কৃষ্ণম অভিতঃ। ওই অভিত এই পদের দ্বারাই কিন্তু বুঝিয়ে গেল যে চারিদিকে। দেখো কি বললাম, বোঝা গেল? এই তাহলে দেখো, এই যে অভিত শব্দের যোগে কৃষ্ণম পদে দ্বিতীয়া হয়ে গেল। আগে ছিল কৃষ্ণস্য, কৃষ্ণের চতুর্দিকে, এখন হয়ে গেল কৃষ্ণম অভিতঃ। ধরো আরেকটা বললাম, পরিতঃ, এই একই রকম অর্থ, ঠিক আছে? ওই পরিত মানেও চতুর্দিকে। 3 নম্বর কি আছে? অভিত পরে সময়া, নিকটে। গ্রামের নিকটেই নদী প্রবাহিত হচ্ছে। তাহলে গ্রামস্য নিকটে অথবা গ্রামস্য সমীপে, ঠিক আছে না? গ্রামস্য নিকটে অথবা সমীপে নদী প্রবহতি, এটা হতে পারে। অথবা গ্রামম সময়া নদী প্রবহতি। দেখো এই যে গ্রামম সময়া, এখানে গ্রামম পদে যে দ্বিতীয় হলো, তার কারণ কি? ওই সময়া শব্দের যোগে। গ্রামম পদে যে দ্বিতীয় হলো তার কারণ হচ্ছে সময়া শব্দ যোগে। একই রকম ভাবে নিকষা, হা, হা এবং প্রতি। হা মানে কি? যে আহ, দুঃখ সূচক, দুঃখ সূচক।
না, এর অর্থ কি বলছে, না এর অর্থ হবে এরকম যে ধরো বলা হলো যে কেউ দুঃখ করে বলছে যে ভবেশ আর শিবের ভক্ত নয়, মানে কোন একজন পূজারী তিনি দুঃখের সঙ্গে বলছে যে ভবেশ আগে মন্দিরে আসতো, কিন্তু সেই ভবেশ আর শিবের ভক্ত নয়, দুঃখের সঙ্গে বলছে। তো মানে নর্মালি ভবেশঃ শিবস্য ভক্তঃ নাস্তি, এরকম হতে পারে। অথবা হা ভবেশম, হা, এই যে হা শব্দটা দুঃখ প্রকাশ করছে, এবং সেই হা শব্দের যোগে ওই ভবেশটা ভবেশম হয়ে গেল, হা ভবেশম। শিবস্য ভক্তম নাস্তি, কারণ ভবেশ এটা দ্বিতীয় হয়েছে, তাহলে তার যে বিশেষণ ভক্ত সেটাও দ্বিতীয় হয়ে যাবে, হা ভবেশম শিবস্য ভক্তম নাস্তি। এবং 6, প্রতি, প্রতি মানে কি, কারোর দিকে। দেখো, হ্যাঁ বলো। না, ভাবলাম কি হলো শুনতে পাচ্ছি না, বলো না না। না, আমি আছি আছি শুন বলছি। এখানে প্রতি যে আছে, এর প্রতির উদাহরণটা মানে মানে দুরকম প্রতি হয়, ঠিক আছে। মানে যে উপসর্গগুলো, কিছু কিছু উপসর্গের একটা সংজ্ঞা হয় কর্মপ্রবচনীয় সংজ্ঞা, ওসব আমার যাওয়ার দরকার নেই, অতটা ঢোকা দরকার নেই। এখন কর্মপ্রবচনীয় সংজ্ঞা হলে সেই প্রতিশব্দের যে কোনো আমি উদাহরণ দিতে পারি, মানে এখানে যে প্রতিশব্দটা আছে, মানে বার্তিকে যে প্রতিশব্দটা আছে, এই প্রতিশব্দকে কেন্দ্র করে আমি যে কোনো উদাহরণ দিতে পারি। কিন্তু এই যে প্রতিশব্দটা, এটা কর্মপ্রবচনের মধ্যে যায় না, সেই জন্য এর একটাই মাত্র উদাহরণ হয়। প্রতি মানে কি, মানে তার, তার নিকটে, এইরকম অর্থ, তার নিকটে এরকম অর্থ বুঝতে হবে, ঠিক আছে। ধরো বলা হলো যিনি অত্যন্ত ক্ষুধার্ত, তার কাছে অন্য কিছুই অন্য কিছুর চিন্তা মুখ্য হয় না। এটা একটা ভালো ওয়ার্ড আছে বা ভালো একটা লাইন আছে, বুভুক্ষিতম না প্রতিভাতি কিঞ্চিত, বুভুক্ষিতম না প্রতিভাতি কিঞ্চিত। দেখো, এই লাইনটার অর্থ এইরকম হওয়া দরকার ছিল যে বুভুক্ষিতের ভোজন ব্যতিরেকে অন্য কিছু প্রতিভাত হয় না। বুভুক্ষিতের তার মানে
বুভুক্ষিতস্য ন প্রতিভাতি কিঞ্চিত, মানে বুভুক্ষিতস্য হওয়ার কথা আমি বোঝাতে চাইছি। মানে বুভুক্ষিত মানে যে ক্ষুধার্ত, যে ক্ষুধার্ত সেই বুভুক্ষিত ব্যক্তির তার ভোজন ব্যতিরেকে অন্য কিছুই প্রতিভাত হয় না, অন্য কিছুই তার কাছে আহ প্রয়োজন হয় না। তাই বুভুক্ষিতস্য প্রতিভাত ন প্রতিভাতি কিঞ্চিত এরকম হওয়ার কথা। কিন্তু এই যে এই প্রতিটা হচ্ছে ওই বার্তিকগত প্রতি, বার্তিকের যে প্রতি, সেই প্রতিটা হচ্ছে এখানে এই প্রতিটা। তাই প্রতিশব্দ যোগে দ্বিতীয়া হয়েছে বুভুক্ষিতম হয়ে গেছে। আর এই যে অভিত পরিত সময়া হা নিকষা প্রতিযোগেপি, অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগেপি, এই যে উদাহরণটা, এই যে বার্তিকটা, এই বার্তিকের উদাহরণ কিন্তু এটাই, খেয়াল রেখো। মানে এর থেকে ভিন্ন কোনো কিছু উদাহরণ হবে না এই বার্তিকের, এর উদাহরণ এটাই। বোঝা গেছে? যদি বলা হয় তাহলে যে স্যার এরকম কেন হবে না যে বালকটি গ্রামের দিকে যাচ্ছে, বালকঃ গ্রামম প্রতি গচ্ছতি, তাহলে এখানেও তো প্রতি আছে, প্রতিশব্দ যোগে গ্রামম এখানে দ্বিতীয় হয়ে গেছে, এটা বলতে পারি না। এই প্রতির বিষয়টা আলাদা। এই প্রতিটা হচ্ছে ওই কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে, কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়ে তারপরে কর্মপ্রবচনীয় বশত এখানে দ্বিতীয় হয়েছে গ্রামম, কর্মপ্রবচনীয় সংজ্ঞা হওয়ার ফলে তদনুসারে এখানে দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে, বা কর্মে কর্মণে দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে। কিন্তু ওই যে বুভুক্ষিতম ন প্রতিভাতে কিঞ্চিত, এইখানে যে প্রতি, এই প্রতিটা কর্মপ্রবচনের সংজ্ঞা হয়নি, এই প্রতির কর্মপ্রবচনের সংজ্ঞা হয়নি। তাই ওখানে কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয় এরকম নয়, ওখানে ওই অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগেপি এই বার্তিক অনুসারে দ্বিতীয়া। কিন্তু ওই ওই স্থলটা বাদ দিয়ে, বুভুক্ষিতম না প্রতিভাতে কিঞ্চিত, ওই স্থলটা বাদ দিয়ে বাকি যেখানে যেখানে তুমি এইরকম স্থল পাবে, বালকঃ গ্রামম প্রতি গচ্ছতি, ছাত্রঃ বিদ্যালয়ম প্রতি গচ্ছতি, গৃহস্থঃ হট্টম প্রতি গচ্ছতি, এইরকম স্থলে তোমাকে বুঝতে হবে সেখানে যে প্রতিযোগ আছে, সেই প্রতিযোগে প্রতিটা প্রথমে কর্মপ্রবচনের সংজ্ঞা হয়, কর্মপ্রবচনের সংজ্ঞা হওয়ার পরে কর্মপ্রবচনীয় দ্বিতীয়া বলে সূত্র আছে, ওই সূত্র অনুসারে দ্বিতীয় হবে। দেখো হয়তো বিষয়টা একটু ঘোরালো পেঁচালো, বোঝাতে পারলাম কি? হ্যাঁ দাদা বুঝেছি। হুম। একটা সূত্র আছে, অন্তরা অন্তরেণ যুক্তে। দেখো, অন্তরা মানে হচ্ছে মাঝে, অন্তর ছাড়া। অন্তরা ও অন্তরেণ এই দুটি শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়। অন্তরা এবং অন্তরেণ এই দুটি শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়। কখন হয়? যাকে বিনা এবং যাদের মধ্যে এইরূপ অর্থ প্রকাশিত হলে। ধরো বলা হলো
মাকে ছাড়া শিশু কাঁদছে, কি হবে? মাকে ছাড়া শিশুটি কাঁদছে। মাতরম কি হবে? অন্তরেণ শিশুঃ ক্রন্দতি। ধরো বলা হলো যে শিবানী ছাড়া শিব থাকে না। শিবানীম অন্তরেণ শিবঃ ন তিষ্ঠতি। দেখো এই যে এইগুলো সব অন্তরেণ শব্দযোগে দ্বিতীয়া, অন্তরেণ শব্দযোগে দ্বিতীয়া, ঠিক আছে? এবং সূত্র হচ্ছে ওই অন্তরান্তরেণ যুক্তে। এবং আরেকটা উদাহরণ হচ্ছে এরকম, ধরো বলা হলো যে শিব ও পার্বতীর মাঝে গণেশ আছেন, তাহলে কি হবে? শিবম পার্বতীম চ অন্তরা গণেশঃ তিষ্ঠতি। দেখো অন্তরা শব্দযোগে দ্বিতীয়া হয়েছে, শিবম পার্বতীম চ, শিবম পার্বতীম চ অন্তরা গণেশঃ তিষ্ঠতি। দেখো বোঝা গেল কি বললাম? ধরো আরেকটা বললাম যে বৃক্ষের মধ্যেও প্রাণ আছে। বৃক্ষম অন্তরা অপি প্রাণাহ সন্তি। প্রাণ শব্দটা নিত্য বহুবচনান্ত শব্দ। প্রাণ এই শব্দটা নিত্য বহুবচনান্ত শব্দ, তাই প্রাণাহ করলাম। বৃক্ষম অন্তরা প্রাণাহ সন্তি, মানে বৃক্ষম অন্তরা অপি, বৃক্ষদের মাঝেও, বৃক্ষদের মাঝেও প্রাণ আছে, এইরকম অর্থ। দেখো বোঝা গেল কি বললাম? এতটা বোঝা গেছে? আচ্ছা, এই দ্বিতীয়া থেকে কর্মপ্রবচনীয় অংশটা বাদ দিয়ে আর কি কি বাকি রইল বলো তো? কর্মপ্রবচনীয় অংশটা বাদ দিয়ে আর কি বাকি রইল? এরপরে একটা অংশ আসবে কর্মপ্রবচনীয়। এই কর্মপ্রবচনীয় অংশটা আগে, মানে কর্মপ্রবচনে কাকে বলে বা কিভাবে সেগুলো